বন্ধুরা, এই প্রতিবেদনে আমরা আলোচনা করব ভারত বাংলাদেশ সম্পর্কের একটি নতুন টানাপোড়েন নিয়ে। ভারত থেকে বাংলাদেশে যে তেলের পাইপলাইন গিয়েছে সেটা আপাতত বন্ধ করে দিতে যাচ্ছে ভারত সরকার। সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে প্রচুর হইচই দেখলাম, বাংলাদেশ নাকি ভারতকে তেল দেওয়া বন্ধ করবে। পাকিস্তানি প্রেমিকদের মুখে শুধু বড় বড় বুলি, কিন্তু তথ্যের কোনো ঠিক ঠিকানা নেই। তাই আজ আমিও এসে গেলাম একেবারে সেজে গুজে, একেবারে তথ্য প্রমাণ সহকারে পাকিস্তানি জঙ্গিদের বলতে যে এবার ভারতই বাংলাদেশকে তেল দেওয়া বন্ধ করে দিচ্ছে। পাকিস্তানি ভাইয়েরা চোখ এরকম বড় বড় করে খুলে দেখো, অনেক রকম কাগজপত্র দলিল দস্তাবেজ দেখাবো। কিন্তু এখন শুরুতে নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে যে এই পাইপলাইনটা আসলে কি, কবে থেকে ভারত বাংলাদেশকে তেল সরবরাহ করা শুরু করেছে। জানবো এইসব প্রশ্নের সব উত্তর আজকের এই আলোচনায় আমরা জানবো। তবে বন্ধুরা, যেমনটি আপনারা সবাই জানেন, শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী মোদী সরকার উভয়ই একে অপরের খুব ভালো মিত্র। আর এই মিত্রতার জেরেই শেখ হাসিনার শাসন আমলে ভারত বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনের উন্নয়ন করা হয়েছিল। আর এই পাইপলাইনটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশ পর্যন্ত তৈরি করা হয়েছিল। এর স্থাপনাটি করা হয়েছিল 2018 সালের সেপ্টেম্বর মাসে এবং এর উদ্বোধন করা হয় 18ই মার্চ 2023 সালে। আর এটি ছিল ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রথম ক্রস বর্ডার তেল পাইপলাইন, যার খরচ ছিল 377 কোটি ভারতীয় টাকা। আর এর লক্ষ্য ছিল প্রতি বছর 1 মিলিয়ন মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পাঠানো, যা ভারত সরবরাহ করবে। বন্ধুরা, এ বিষয়ে যদি আরও কিছু বলতে হয় তাহলে ভারত বাংলাদেশের মধ্যে 2018 সালের সেপ্টেম্বরে একটি কমিটমেন্ট হয়েছিল যে আমরা বাংলাদেশকে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ করব। আর এই প্রতিশ্রুতি অনুযায়ী 2023 সালে সেটি সম্পূর্ণও করা হয়েছে, যেটা ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন নামে পরিচিত হয়। এবং এটা শিলিগুড়ি থেকে শুরু করে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত পৌঁছায়, যা উত্তর বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অঞ্চল। আর এবার আমার মুখের দিকে নয়, এবার এই ম্যাপটার দিকে লক্ষ্য করুন। শিলিগুড়ি, যা পশ্চিমবঙ্গে অবস্থিত, সহজে যেটাকে আপনারা শিলিগুড়ি করিডোর নামে চেনেন। আর আমাদের পাকিস্তানি জঙ্গিরা যে জায়গাটা কবজা করার স্বপ্ন দেখে দিন রাত, থেকে হু করে হুঙ্কার দিয়ে ওঠে, ওই জায়গায় ওখানেই অবস্থিত এই পাইপলাইনটি। তবে এখানে যে পাইপলাইনটি আপনারা দেখতে পাচ্ছেন তা শুধুমাত্র শিলিগুড়ি থেকে শুরু হয় না, এটি আসে আসামের নুমালীগড় থেকে শুরু হয়। আর এই নুমালীগড়ে রয়েছে একটি তেল শোধনাগার, যার নাম নুমালীগড় অয়েল রিফাইনারি লিমিটেড। এবার এই পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করে ম্যাপের দিকে তাকান আর আমার কথা শুনুন। প্রথমে নুমালীগড় অয়েল রিফাইনারি থেকে উৎপাদিত তেল শিলিগুড়ি পর্যন্ত নিয়ে আসা হয়, তারপর সেখান থেকে ওই তেল বাংলাদেশে পাঠানো হয়। আর এই পাইপলাইনের মধ্যে মাত্র 5 কিলোমিটারই ভারতীয় অংশে রয়েছে, আর বাদবাকিটা সম্পূর্ণভাবে বাংলাদেশের জন্য তৈরি করা হয়েছে। তবে আজকের বড় খবর হলো, ভারত তার ফুয়েল পাইপলাইন এক্সটেনশন প্রকল্প, যা বাংলাদেশে চালু ছিল, সেটা রাজনৈতিক অস্থিরতার কারণে স্থিতিগত করেছে। এখানে টপ স্টোরিজের হেডলাইনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। ইন্ডিয়া হল্ট ডিজেল পাইপলাইন এক্সটেনশন প্রজেক্ট। এর অর্থ হলো এই 130-35 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন, যা পার্বতীপুর পর্যন্ত তৈরি হয়েছে, সেটাকে আর সম্প্রসারণ করা হচ্ছে না। ভারত এখন স্পষ্টভাবে বলে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে না আসে, ততদিন এই প্রকল্প আর এগোবে না। আচ্ছা, চলুন এবার একটু তথ্যগত বিশ্লেষণ করে দেখা যাক। আপনাদের মনে খুব স্বাভাবিক একটা প্রশ্ন আসতে পারে, ভারত তো নিজেই তেল আমদানি করে রে ভাই, তাহলে বাংলাদেশকে কেন তেল পাঠাচ্ছে? এই প্রশ্নটা খুব যৌক্তিক, আমার মনেও বহুবার এসেছে, তাই উত্তর খুঁজে নিয়ে এসেছি। আসলে বন্ধুরা, ভারতের নুমালীগড় থেকে উৎপাদিত এই তেল বাংলাদেশকে এই জন্যই সরবরাহ করা হয় কারণ এটা ভারতের পক্ষ থেকে বাংলাদেশের জন্য একটা বন্ধুত্বপূর্ণের সাহায্য।
বাংলাদেশ অবশ্যই আরও অন্যান্য দেশ থেকে তেল আমদানি করে, তবে ওই ওই সেই 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 সমুদ্র বন্দর থেকে বাংলাদেশের এই উত্তর অংশে তেল পৌঁছানো বাংলাদেশ সরকারের জন্য অনেক কঠিন হয় আর ব্যয়বহুলও হয়ে যায়, যার ফলে অন্য জিনিসেরও দাম বাড়ে। তেলের দাম বাড়লে তো সব বাড়ে, তাই না? তাই বাংলাদেশের এই অঞ্চলটি ভারতের সীমান্তের কাছাকাছি অবস্থান করায় বাংলাদেশ তার এই অঞ্চলের প্রয়োজনীয়তা মেটানোর জন্য ভারতের থেকেই তেল নিয়ে থাকে। ফলে এটি ভারত ও বাংলাদেশের জন্য একটা উইন উইন পরিস্থিতি তৈরি করে। আজকের দিনে ভারত বিশ্বব্যাপী জেনেরিক ওষুধ তৈরির একটি বড় কেন্দ্র হিসাবে পরিচিত, কিন্তু এর জন্য আমরা আর কি চায়না থেকে অ্যাক্টিভিস ফার্মাসিউটিক্যাল এই যে ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ ওই ওষুধের মূল উপাদান আমদানি করি কিন্তু চায়নার থেকে। এই উপাদানগুলো ওখান থেকে আমদানি করে আমরা আমাদের দেশে তৈরি করি এবং সেগুলোকে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে বিশ্বব্যাপী নিজেদের নাম উজ্জ্বল করেছি ওষুধের জগতে। অথচ চায়নার সাথে দেখুন আমাদের সম্পর্ক খারাপ, কিন্তু দুই দেশের মধ্যে তুমুল ঝগড়া। বন্ধুরা, এখানে একটা দারুণ পয়েন্ট বেরিয়ে আসছে, এখানে একটা চরম শিক্ষা লুকিয়ে আছে ভারত বয়কটকারীদের জন্য। কিছু মাথামোটা মানুষ বলে ভারত বয়কট, ভারতীয় প্রোডাক্ট আমরা ব্যবহার করব না। এটাই নাকি তাদের মনে হয় সস্তার দেশপ্রেম। হ্যাঁ, তাই হবে। তারা একবারও কিন্তু ভাবে না বয়কট করে দেশের ক্ষতি করে কি লাভ হবে। এসব মাথা মোটারা বুঝতেই পারে না যে ঝগড়া যতই থাক দেশের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদের মাথায় সেই জিনিসটা ঢোকেই না। এদের মাথায় শুধু শয়তানি বুদ্ধি কিলবিল 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 করে, লোকের ক্ষতি করব কি করে। আমার পিছনে আঁচলা ঢুকছে, ঢুকুক, আমি খেতে রাজি আছি, কিন্তু অন্যের পিছনে কি করে বাস দেব সেটার দিকে নিজের সব শক্তি লাগিয়ে দেব। কিন্তু পাগলারা বোঝে না বিগত 1 বছর ধরে ইন্ডিয়া বয়কট করতে গিয়ে নিজেরাই খেয়ে গিয়েছে। ইন্ডিয়ার কিছু হয়নি ওই ফাঁকা আওয়াজে, মধ্যিখানে পড়ে লাভ হয়েছে ওই ফেস্টুন লিফলেট যে কারখানাগুলোতে ছাপা হয়েছে, হ্যাঁ তারা কিছুটা কাজ পেয়েছে। দেখুন, চায়নার সাথে ভারতের সম্পর্ক ভালো না, তারপরও আমরা কি চায়নার প্রোডাক্ট বয়কট করে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি? না, কারণ দেশের ক্ষতি করে কোনো ফালতু সস্তার রাজনীতি আমরা করি না। ভারত আজ বিশ্বব্যাপী ওষুধ তৈরির একটা বিরাট কেন্দ্র, কিন্তু সেই ওষুধের মূল উপাদান চায়না থেকে আমদানি করতে হয় রে ভাই। আর সেই শত্রুর কাছ থেকে আমদানি করে আমরা বিশ্ববাজারে নিজেদের নাম কামিয়েছি। এটাকেই বলে ভাই ডিপ্লোম্যাসি। বয়কটের নামে যারা হইচই করে তারা নিজেরাই প্রমাণ করে দিচ্ছে যে তারা কতটা মূর্খ। তাই এসব রাজনীতির চেয়ে একটু বড় হয়ে রাজনীতি করো, বড়ভাবে ভাবো। ভারত আজ বাংলাদেশের তেলের পাইপলাইন সম্প্রসারণ প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, যা উভয় দেশের সম্পর্কের উপরে একটা গভীর প্রভাব অবশ্যই ফেলবে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই সিদ্ধান্ত কি কেবল পাইপলাইনের সম্প্রসারণ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, নাকি ভারত সম্পূর্ণরূপে শিলিগুড়ি থেকে বাংলাদেশে তেল পাঠানো একেবারে বন্ধ করে দেবে? কারণ সম্প্রতি পাকিস্তান প্রেমিকদের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে বিশাল বিশাল অভিযোগ উঠেছে। সবথেকে বড় অভিযোগ যে ভারত ড্যামের গেট খুলে দিয়ে বন্যায় ভাসিয়ে দিয়েছে। তাই এখন ভারত সরকার ভাবছে যে এত যখন গেট খোলার অভিযোগ উঠছে তাহলে দুটো একটা গেট বন্ধ করেই দেই। ভারত যখন বাংলাদেশে তেল পাঠানো বন্ধ করে দেবে তখন এই মাথামোটা সমালোচকরা বুঝবে যে সম্পর্কের গুরুত্ব কতটা। যারা শুধু ভারত বিরোধী সস্তা রাজনীতি করে তারা একবারও ভাবে না যে এই ধরনের সিদ্ধান্তের আসল প্রভাব কোথায় গিয়ে পড়বে। এবার এই কথাটা শুনে পাকিস্তান প্রেমিকদের দেশপ্রেম জেগে উঠবে, একেবারে সিরায় সিরায় দেশপ্রেম ঢুকে যাবে। তারা বলবে, চল হাট, তোদের তেল আমরা নিমু না, আমরা তো আরও অনেক দেশ থেকে তেল নিয়ে আসি, সেই দিয়েই কাম চালামু। আরে মাথা মোটার দল, মূর্খ! মোদিজি তো এটাই চাইছে, তোমরা অন্য দেশ থেকে তেল নিয়ে এসে বাংলাদেশের এই উত্তর অঞ্চলে তেল সরবরাহ করো, তারপর দেখো পেছন থেকে কটা লাল সুতো বার হয়। সবে তো চালের কিলো 60 টাকা হয়েছে, এবার অন্য দেশ থেকে তেল নিয়ে আসার ফলে এই অঞ্চলের চালের দাম কত দাঁড়ায় সেটা তখন টের পাওয়া ক্ষণে। কারণ বাংলাদেশের এই উত্তর অংশটি সম্পূর্ণরূপে ভারতের তেলের উপরে নির্ভরশীল। না, আমি বড়াই করে কিছু বলছি না বা ছোট করছি না, একটা ভৌগোলিক একটা ব্যাপার থাকে যেটা আমাদেরকে মেনে নিতে হবে। তো সেই ব্যাপারটাই, যদি ভারত তেল সরবরাহ বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশকে অন্য উৎস থেকে তেল আনতে
তাদের জন্য বেশ কঠিন হবে, খরচ সাপেক্ষ হবে, যা তাদের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ করে দিতে পারে। সামান্য সমস্যার জন্য এমন সস্তা রাজনীতি করে লাভ কী রে ভাই? মোদিজি কিন্তু এখনো চুপচাপ দেখছেন, তোদের কাণ্ড দেখে শুধু মজা নিচ্ছে। এখানে দেখুন, মানুষের বন্যা ত্রাণ দিতে গিয়ে পর্যন্ত এরা ভারতকে নিয়ে ধরে টানাটানি করছে। এই ছবিতে দেখুন কেমন টি শার্ট পরেছে তারা, লেখা রয়েছে আপনার সন্তানকে ভারত বিদ্বেষী বানান। বাবা, মোদিজি তোদেরকে ছেড়ে দেবে ভাবছে? তোদেরকে বলছি, শুধু তোদেরকে, গোটা বাংলাদেশের মানুষের কথা বলছি না, কিন্তু তারা সম্মানীয়। খেলা তো সবে শুরু হয়েছে রে বেটা। তোমরা কিছু পাকিস্তান প্রেমী যদি মনে করো ভারত বিদ্বেষী হয়ে আমরা বিশাল বড় একটা হনু হয়ে পড়েছি, তাহলে একবার ভাবো আমরা 140 কোটি যদি বাংলাদেশ বিদ্বেষী হয়ে পড়ি, তার পরিণাম কি হবে। আর এখানে তোমাদেরকে একটা ভিতরের খবর জানিয়ে রাখি ভালো, তাতে তোমাদের প্ল্যান করতে আরও ভালো হবে। দেশের মধ্যে আমরা হিন্দু মুসলিম, এই রাজনৈতিক দল ওই রাজনৈতিক দল, মারামারি কাটাকাটি লড়াই ঝগড়া গালাগালি সব কিছু করি, কিন্তু যখনই দেশের কথা আসে, দেশের সম্মানের কথা আসে, তখনই হিন্দু মুসলিম ধর্ম, কংগ্রেস বিজেপি রাজনৈতিক দল এসব কেউ কিচ্ছু মানে না। তখন সবার পরিচয় একটাই হয়, আমরা ভারত মাতার সন্তান, বন্দে মাতারম। তাই বেটা সামালকে, তোমাদের এই পৈশাচিক নৃত্যের জবাব সবেমাত্র সরকার হালকা করে দেওয়া শুরু করেছে। তবে এই সরকারের কথা সাথে যদি ভারতের জনগণ লেগে যায়, তাহলে কিন্তু বেটা ছুটে পালাবার পথ পাবে না। এখন ভিডিও শেষ করার আগে বুদ্ধিদীপ্ত আমার প্রিয় বাংলাদেশি ভাইদেরকে আমি একটা অনুরোধ করব, এই কমেন্ট বক্সে একটু আসুন। এখানে দেখুন কিছু পাকিস্তানি জঙ্গি এখানে অবস্থান নিয়েছে। আমি চাইছি এই পাকিস্তানি মানুষগুলোকে একটু উচিত শিক্ষা দিন আপনারা। প্রতিটা ভিডিওতে আপনারা যে এই ভলেন্টিয়ারি করছেন, এই পাকিস্তানি জঙ্গিগুলোকে সঠিক জবাব দিচ্ছেন, এটা দেখে আমি সত্যিই খুব খুশি হয়েছি। কারণ এদেরকে সামলাতে গেলে আমি এই ভিডিওগুলো বানাতে পারবো না। তাই আপনাদেরকে একটু অনুরোধ করছি, কমেন্ট বক্সে একটু যান আর কান ধরে একটু শিক্ষা দিন। ধন্যবাদ। তাহলে কাল আবারও দেখা হচ্ছে দেশের কিছু চরম গরম খবরের সাথে। নিরপেক্ষ ইউটিউবাররা যে খবরগুলো আপনাদেরকে শোনায় না, সেগুলো এই ভুয়া ইউটিউবার আপনাদেরকে শোনাবে। ধন্যবাদ সকলকে।